নমস্কার বন্ধুরা। এক যুদ্ধ চলছিল বাংলায় নিজেদের মানুষের মধ্যেই। এক পাশে ছিলেন বাংলার নবাব এবং ওনাকে সমর্থন করেন এমন 50,000 মানুষের বিশাল সাপোর্ট, এবং অন্য পাশে ছিল পশ্চিমের থেকে টাকা খেয়ে বাংলার নবাবের বিরুদ্ধে যাওয়া 3,000 জনগণ। নবাবও এই যুদ্ধের জন্য আগে থেকেই তৈরি ছিলেন। মন্ত্রী মারফত নবাব খবরও পেয়েছিলেন যে পশ্চিম নবাবের কাছের সাপোর্টারদেরকেই টাকার লোভ দেখিয়ে কিনে নিতে চাইছে। তাই নবাব আগেভাগেই নিজের খুব কাছের মানুষকে সেনাপতি নিয়োগ করেছিলেন। যুদ্ধের আগে নবাবের সেনার মনোবল ছিল তুঙ্গে। সাপোর্ট দেখেই বোঝা যাচ্ছিল যে বাংলার নবাবের পাল্লা অনেক ভারী। দেখতে দেখতেই যুদ্ধের সময়ও চলে এলো, কিন্তু যুদ্ধ আর শুরু হলো না। কারণ যুদ্ধের সময় নবাবের সেনাপতি নবাবের সেই 50,000 সেনাকেই যুদ্ধ না করার নির্দেশ দিয়ে দেন, এবং নবাব মাত্র 3,000 সেনার কাছে পরাজিত হন। সেই বিশ্বাসঘাতক সেনাপতিটির নাম কি বলেন তো? না, বাংলাদেশের সেনাপতি ওয়াকারুজ্জামানের কথা এখানে বলিনি, ওনার কথা একটু পরেই আসবে। এখানে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফরের কথা আপনাদের শোনালাম। 1957 সালের সেই পলাশির যুদ্ধের 268 বছর কেটে গেছে, কিন্তু এখনও কেউ নিজের ছেলের নাম মির্জাফর রাখেনি। তবে সেই একই ঘটনার কি আবার পুনরাবৃত্তি হয়েছে বাংলাদেশে? এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আজকের এই বিশ্বাসঘাতকতার কাহিনী যেন পলাশি যুদ্ধের প্লটকেও হার মানাবে। প্রথমেই জেনে নেওয়া যাক যে কে এই আসাদুজ্জামান খান কামাল। তিনি ছিলেন শেখ হাসিনার সবচেয়ে কাছের সহযোগীদের মধ্যে একজন এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। জাস্ট ওনার ক্ষমতাকে বোঝানোর জন্য আপনাদের বলি যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা আর গোয়েন্দা বিভাগের একদম শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন এই আসাদুজ্জামান খান কামাল। যে মানুষটা প্রতিদিন নিরাপত্তার রিপোর্ট পড়তেন, গোয়েন্দা তথ্য শুনতেন, তিনি এখন এই চাঞ্চল্যকর দাবি করছেন যে পুরো তথাকথিত ছাত্র আন্দোলনটাই ছিল একটা দারুণভাবে সাজানো ষড়যন্ত্র। জুন মাসে দিল্লির এক হোটেলে বসে কামাল যা বলেছেন তা এখন প্রকাশিত হতে চলেছে একটা নতুন বইয়ে, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন। এই বইটি লিখেছেন দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শাহিদুল হাসান খোকন। আর এই বইয়ের মধ্যেই রয়েছে সেই বিস্ফোরক সাক্ষাৎকার যা এখন ঢাকায় ঝড় তুলেছে। কামাল স্পষ্ট ভাষায় বলেছেন, ইট ওয়াজ এ পারফেক্ট সিআইএ প্লট হ্যাচড ওভার এ লং পিরিয়ড অফ টাইম টু ওভারথ্রো হাসিনা। মানে এটা কোনো হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা একটা অভ্যুত্থান। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো তিনি বলছেন, উই ডিড নট নো দ্য সিআইএ হ্যাড ওয়াকার ইন ইটস পকেট। মানে জেনারেল ওয়াকারুজ্জামানও ছিলেন সিআইএর পকেটে। এমনকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো পর্যন্ত এই বিশ্বাসঘাতকতার কোনো সতর্কতাই দেয়নি হাসিনাকে। ঠিক কিভাবে এই প্লটটাকে সাজানো হয়েছিল সেটা বুঝতে হলে আমাদের সবার আগে জানতে হবে যে সিআইএ কেন হাসিনাকে সরাতে চাইবে, কারণ এটার সাথেই সব কিছু একদম রিলেটেড। কামাল এর দুটো কারণ দেখিয়েছেন। প্রথম কারণটা হলো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্য। কামাল বলেছেন যে দক্ষিণ এশিয়ায় নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং শেখ হাসিনার মতো শক্তিশালী নেতা থাকলে আমেরিকার কাজকর্ম চালানো কঠিন হয়ে যায়। দুর্বল সরকারের সাথে কাজ করা তাদের জন্য অনেকটাই সহজ। এটা একটা পুরনো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, শক্তিশালী নেতাদেরকে সরিয়ে দুর্বল পুতুল সরকারদেরকে বসিয়ে দেওয়া। কিন্তু দ্বিতীয় কারণটা এখানে আরও বেশি ভূমিকা পালন করছে, সেন্ট মার্টিনস আইল্যান্ড। কামাল বলেছেন, বাট দেয়ার ওয়াজ এ মোর ইমিডিয়েট রিজন, সেন্ট মার্টিনস আইল্যান্ড। এই ছোট্ট দ্বীপটা বঙ্গোপসাগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। টেকনাফের কাছে মায়ানমার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপটি। চীন যখন ইন্ডিয়ান ওশানে দ্রুত তার প্রভাবকে বৃদ্ধি করছে, সেখানেই আমেরিকা এই দ্বীপে নেভাল বেসকে স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে। হাসিনা নিজেও আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে আমেরিকা ওনাকে চাপ দিচ্ছিল সেন্ট মার্টিনস দ্বীপকে ছেড়ে দিতে, আর বলা হয়েছিল যে দ্বীপ দিয়ে দিলে ওনার ক্ষমতায় থাকতে আর কোনো সমস্যাই হবে না। কামাল সাব বলেছেন, দ্য প্রাইম মিনিস্টার হ্যাড ওয়ার্নড আস মাচ বিফোর দ্য ফল অফ আওয়ার গভর্নমেন্ট ইন বাংলাদেশ দ্যাট দ্য ইউএস ইজ ট্রাইং টু পুশ হার আউট অফ পাওয়ার অ্যাজ ইট ওয়ার্নস দ্য সেন্ট মার্টিনস আইল্যান্ড। মানে হাসিনা আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে বিপদ আসছে। এবার আসা যাক এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিশ্বাসঘাতকতায়।
ওয়াকারকে 2024 সালের আগস্টের ঠিক আগেই সেনাপ্রধান নিয়োগ দিয়েছিলেন স্বয়ং শেখ হাসিনাই। এটাও বলা হয় যে ওনার থেকে বেশি যোগ্য ক্যান্ডিডেটও ছিল এই পদের জন্য, কিন্তু হাসিনার কাছের আত্মীয় হওয়ায় হাসিনা ওনাকেই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে করেছিলেন। অর্থাৎ যাকে বিশ্বাস করে এত বড় পদ দেওয়া হলো সেই মানুষটাই পিঠে ছুরি মারলেন। কামাল মহাভারতের অভিমন্যুর উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতে চেয়েছেন। তিনি বলেছেন, লাইক অভিমন্যু ওয়াজ ট্র্যাপড ফ্রম all sides and then failed in the war by his own, Wakar tied up with the fundamental forces in Bangladesh to bring Hasina down। মানে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল হাসিনাকে, আর ওয়াকার জামাতে ইসলামী সহ মৌলবাদী শক্তিগুলোর সাথে হাত মিলিয়েছিলেন। কামাল বলেছেন, জামাতে ইসলামী সমস্ত র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপগুলোকে একত্রিত করেছিল হাসিনা সরকারকে নামানোর জন্য, আর এর পেছনে ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তিনি দাবি করেছেন যে পাকিস্তান স্পাই এজেন্সি ISI had been working closely with the Jamaat. In fact, some ISI trained men had infiltrated the ranks of Jamaat and they were instrumental in killing the policeman in late June. মানে পাকিস্তানের ISI ট্রেন্ড লোকজন জামাতে ঢুকে জুনের শেষ দিকে পুলিশ হত্যা করেছিল। কামাল যখন এই বিষয়ে হাসিনাকে সতর্ক করতে গেলেন, তখন ওয়াকার হাসিনাকে আশ্বস্ত করেন যে সবকিছুই নিয়ন্ত্রণে আছে। আর সবচেয়ে নাটকীয় ছিল হাসিনার পতনের আগের রাতের ঘটনা। কামাল বলেছেন, তিনি হাসিনার বাসভবন গণভবনে পুলিশ মোতায়েন করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওয়াকার হাসিনার সামনেই বলেছিলেন যে জনগণ পুলিশের ওপর আস্থা হারিয়েছে, সেনাবাহিনীই দায়িত্ব নেবে, এবং পুলিশকে সেখান থেকে ওয়াকার সরিয়ে দেন। ওয়াকার নিশ্চয়তা দিয়েছিলেন যে সেনাবাহিনী প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে কাউকেই আসতে দেবে না। হাসিনা সেদিন সন্ধ্যায় ওয়াকারকেই বিশ্বাস করেছিলেন। কামাল শেষে বলেছেন, ইউ নো হোয়াট হ্যাপেন্স দ্য নেক্সট ডে। পরের দিন কি হলো আমরা সকলেই জানি। হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল ভারতে। তথাকথিত ছাত্রদের ভিড় যখন গণভবনের বাইরে চলে আসে, ওয়াকার তখন তাদেরকে আটকায়নি, উল্টো হাসিনাকেই বাংলাদেশ ছাড়ার আলটিমেটাম দিয়ে দেন। অন্যদিকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দিকেও আঙুল তুলেছেন কামাল। বাংলাদেশের DGFI হলো সেখানকার প্রাথমিক প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা, আর NSI হলো প্রধান বেসামরিক গোয়েন্দা সংস্থা। কামালের দাবি, এই দুই সংস্থার কোনোটাই হাসিনাকে সতর্ক করেনি যে ওয়াকার বিশ্বাসঘাতকতা করতে চলেছে বা করতে পারে। তাই তিনি আশঙ্কা করছেন যে গোয়েন্দা সংস্থার প্রধানরাও হয়তো এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন। যখন সেনাপ্রধান নিজেই প্রধান ষড়যন্ত্রকারী, তখন বাকিরা কিভাবে আর বাদ থাকবেন? এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, কারণ একটা দেশের গোয়েন্দা সংস্থার প্রধান দায়িত্বই হলো সরকারকে যে কোনো নিরাপত্তাগত হুমকি সম্পর্কে সচেতন করা। যদি তারা ইচ্ছাকৃতভাবে এসব তথ্য লুকিয়ে রাখে বা ষড়যন্ত্রে যুক্ত হয়, তাহলে সেটা রাষ্ট্রদ্রোহ ছাড়া আর কিছু না। অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান এখনও বাংলাদেশের সেনাপ্রধান। সেনাকে অরাজনৈতিক থাকা উচিত, কিন্তু ওনার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রমাগতই বাড়ছে। সম্প্রতি সেনাবাহিনী 15 জন অফিসারকে আটক করেছে, যাদের বিরুদ্ধে হাসিনার রাজনৈতিক বিরোধীদেরকে জোরপূর্বক গুম করার অভিযোগ আনা হয়েছে। এটা বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরেই অস্বস্তি সৃষ্টি করেছে। বইয়ের প্রধান লেখক দীপ হালদার নিউজ 18কে বলেছেন, জেনারেল ওয়াকার ওয়াজ অ্যাপয়েন্টেড বাই হাসিনা জাস্ট বিফোর হার আউস্টার। আর গত বছর থেকে এনসিপি নেতারা প্রচার করছিলেন যে ওয়াকার হলেন ভারতের এজেন্ট, কিন্তু এখন এই নতুন তথ্য বেরিয়ে আসায় প্রশ্ন উঠছে, হোয়াট সাইড ওয়াকার ইজ প্লেইং? মানে ওয়াকার আসলে কোন পক্ষে? একদিকে খুব প্রচার করা হচ্ছে যে তিনি ভারতপন্থী, অন্যদিকে অভিযোগ তিনি একজন CIA এজেন্ট। তবে বাস্তবতা কি সেটা পরিষ্কারভাবে এখনও অজানা। তবে এই খবর যদি সত্যি হয়, তাহলে ভারতের সিকিউরিটির ওপর এর ঠিক কতটা প্রভাব পড়েছে সেটা নিয়েও চিন্তিত বিশেষজ্ঞরা। ওয়াকারকে ভারত সরকার কতটুকু বিশ্বাস করতেন তার উপর এটাও এখন নির্ভর করছে যে বাংলাদেশে অবস্থিত আমাদের ইন্টেলিজেন্স সম্পর্কে কতটা খবর ওয়াকার জানতেন। তাই সেই বিষয়েও এখন চিন্তিত অনেক বিশেষজ্ঞরাই। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।